দর্শক স্বাগত চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজন ইসলামী ব্যাংক পিএলসি ইনসাইডে। আপনাদের সাথে আছি ইমদাদ হক। নিম্নমানের ইলেকট্রিক পাইপ বদলে কিনুন ভিগো ইলেকট্রিক পাইপ অ্যান্ড ফিটিংস। বৈদ্যুতিক তারকে রাখে সুরক্ষিত। বাজেট পরবর্তী নানা ইস্যু নিয়ে কথা বলবো আজ। আমাদের সাথে আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন অর্থনীতিবিদ আবু আহমেদ। স্বাগত আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। প্রধানমন্ত্রী চীন সফর করছেন। এই সফরে $9 বিলিয়ন নতুন একটা অর্থায়নের কথা শোনা যাচ্ছে বিভিন্ন প্রকল্পে। তো এর আগেও প্রায় এক দশক আগে 2016 সালে যখন চীনের প্রধানমন্ত্রী এসেছিলেন তখনও $23 বিলিয়ন একটা প্রতিশ্রুতি ছিল। একটা হচ্ছে কাঙ্ক্ষিত মাত্রায় সেই আমাদের অর্থ ছাড়ের যে পদক্ষেপগুলো নেওয়া উচিত ছিল বাংলাদেশের পক্ষ থেকে সেটা আমরা নিতে পারিনি, পুরোপুরি অর্থ ছাড় করতে পারিনি। এরপরে আবার নতুন করে এই অর্থের প্রতিশ্রুতি, এটা কি গতি দেবে আমাদের অর্থনীতিতে? Chinese economy is number 2 in the world in size. They can pay, they can help. তারা শুধু আমাদেরই করতেছে না, there are many others country, Latin America, Africa, এশিয়াতে, including Pakistan, huge. তো বাংলাদেশও সেটা আমি তো খুশি যে আমাদের প্রধানমন্ত্রী প্রথম চীন সফরে যারা আমাদের উপকার করতে পারে। তুমি যেটা বললা অতীতে তারা দিয়েছে, তো কিন্তু অনেকগুলো প্রজেক্ট তাদের অর্থায়ন হয়েছে। সিঙ্গেল কান্ট্রি হিসাবে অন্য কোনো কান্ট্রি এর থেকে বেশি দেয় নাই। কোনোখানে অর্থ ছাড়া করানো যায়নি, সেটা হতো আমাদের ব্যর্থতা। হ্যাঁ, তো এটা আশা করি কিছুটা সফট লোন তো হবেই, এটা আমরা করা। কারণ হলে ইকোনমি কিন্তু যে স্থবির হয়ে আছে এটাকে একটা বড় রকমের ধাক্কা দিতে হবে উপরে যাওয়ার জন্য। তো সেটার এক্সটার্নাল হেল্প, ইন্টারনাল পলিসি সাপোর্ট লাগবে, এবং সেটা যদি চায়না এগিয়ে আসতেছে, হোপফুলি তারা সিনসিয়ার এসব ক্ষেত্রে, আমরা অতীতেও দেখেছি। তো আমাদের গভর্নমেন্ট শুড এক্সটেন্ড ইস হ্যান্ডস ফুললি টু দ্য চাইনিজ গভর্নমেন্টস ইনিশিয়েটিভস ইন দিস কেস। ভূ রাজনৈতিক নানা কারণেই তো বাংলাদেশের প্রতি চীনের আগ্রহটাও অনেক বেশি, কিন্তু সমস্যা হচ্ছে যে প্রতিশ্রুতি পাওয়া গেলেও আমরা সেই ঋণের অর্থটা ঠিকঠাকভাবে ব্যবহার করতে পারবো না। আমরা ওয়ার্ল্ড ব্যাংক IMF-টা করতে পারলে ওদেরটা করতে পারবে। আর তাছাড়া ভূ রাজনৈতিক কথাটা যেটা ইউ মেনশন, এটাতে আমাদের জন্য প্লাস পয়েন্ট, ইট ইজ আওয়ার অ্যাসেট। তো ওটাকে আমরা কেন ব্যবহার করবো না? দিস কান্ট্রি ইজ ইম্পর্টেন্ট টু চায়না, টু সাম আদার কান্ট্রিজ। আমরা সেটাকে আমাদের পক্ষে ব্যবহার করব, সোজা কথা। গেল 1.5 দশকে তো এরকম অবস্থা ছিল না। এটা ছিল ওয়ান কান্ট্রি পলিসি, আনফর্চুনেটলি। সেটা হচ্ছে আমাদের বিগ নেইবার, যারা খুব বেশি কিছু দিতে পারেনি বা পারতও না। তো সেটা তো আমাদের ভুল ছিল 1.5 দশকে। আমাদের ফরেন পলিসি বলতে কিছু ছিল কি? দেয়ার ওয়াজ অনলি এ পলিসি এইমড এট টু দ্যাট কান্ট্রি, নেইবারিং কান্ট্রি, বিগ ইয়া। চীন তো শুধু প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে অর্থই দেয় না, সাথে প্রকৌশলী দেয়, তাদের এক্সপার্ট দেয়, কনসালটেন্ট দেয়। এসবের পেছনে তো বড় একটা অংশ। এটা হিসাব করে দেখা গেছে তারা প্রকৌশলী, তাদের টেকনিক্যাল তো লাগবেই, লেস কস্টলি। USA যখন আমাদের হেল্প করে তখন তো তারাও তো সে কন্ডিশনে দেয় যে আমাদের কন্ট্রাক্টর লাগবে। সাম আদার কান্ট্রি ডুইং দ্য সেম থিং, ইভেন ইন্ডিয়াও তারা বলে না যে তাদের কন্ট্রাক্টর লাগবে, বলেছে না ছোটোখাটো যেখানে যেখানে দিয়েছে। সুতরাং আমরা দেখতে পাই আমাদের কস্ট বেনিফিট অ্যানালাইসিস, আর কারা সিনসিয়ারলি কামিং ফরওয়ার্ড টু হেল্প আস টু বিল্ড আওয়ার ইকোনমি। আমি তো দেখি চাইনিজ, দি রাইজ অফ দ্য চায়না and the expansion of the Chinese economy in the last 20 years should be seen as a blessing for Bangladesh. আমরা নেগোশিয়েট করবো চায়নার সঙ্গে, কোনটা নিব না নিব সেটা আমাদের ব্যাপার। কিন্তু চায়না যদি আমাদের দিকে হাত বাড়িয়ে দিতে চায়, আমরা অবশ্যই চায়না এটাকে ওয়েলকাম জানানো উচিত, ফর মেনি আদার রিজনস। ওই যে ভূ রাজনৈতিক, ওই জন্য ওয়ান কান্ট্রি পলিসি যেটা 15 বছর ছিল, সেটা থেকে আমরা বাংলাদেশ ফার্স্ট, যে আমাদের সাহায্য করতে আসে তাদের প্রতি আমরা হাত বাড়াবোই। নতুন সরকার, নতুন রাজনৈতিক অঙ্গীকার, নতুন প্রতিশ্রুতি, নতুন করে পদ্মা সেতু, যমুনা সেতুর ঘোষণা এর মধ্যে আমরা দেখেছি। 9,38,000 কোটি টাকার বাজেট বাস্তবায়ন করতে বিপুল পরিমাণ অর্থ দরকার। সরকারকে স্বাভাবিকভাবেই বিদেশি অর্থায়নের প্রতি নজর দিতে অবশ্যই। কিন্তু আমরা যদি পরিসংখ্যান দেখি তাহলে দেখব যে $413 কোটি এই গত মাসে পরিশোধ করতে হলো। সামনের চাপটা আরও বাড়বে। এটা তো অ্যাকুমুলেটেড এক্সটার্নাল ডেট $110 বিলিয়ন, সেটা আগে অনেক কম ছিল। আমাদের সার্ভিসিংয়ের সক্ষমতা নির্ভর করতেছে আমাদের রিমিটেন্সে আন্তঃপ্রবাহ হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক ভালো,
$36 billion পার ইয়ার রাফলি, যেটা কয়েক বছর আগে 25 বিলিয়নস অফ ডলারের বেশি ছিল না। এক্সপোর্টটা যদি বাড়ানো যায়, এক্সপোর্ট যেটা কিছুটা স্থবির ছিল গত 2 বছর 3 বছর, এখন একটু হয়তো ওই জন্য ওই প্রাইভেট সেক্টরকে উজ্জীবিত করতেই হবে আমাদেরকে। তো তখন হবেটা কি, আমাদের যে আমরা ডেট ট্র্যাপ বলে এটাকে, ঋণের একটা ফাঁদে আটকা পড়ে গেছি, সেটা থেকে উদ্ধার পেতে হলে আমাদেরকে এখন আপাতত আমি আগে বলতেছি, আমাদের লিড নিবে প্রাইভেট সেক্টর, এটাই সারা ওয়ার্ল্ডে মার্কেট ইকোনমির ধর্ম। কিন্তু যেহেতু প্রাইভেট সেক্টর আপাতত ঘুমিয়ে আছে অথবা অনেকটা নট ফাংশনিং দ্যাট ওয়ে, ফাংশনিং বাট নতুন করে কিছু করতে চাইছে না, সরকারকে দায়িত্বটা নিতে হবে। সেই জন্য ওই 9,38,000 কোটি টাকা, এটা যদি এক্সটার্নাল সোর্স থেকে, যেমন চাইনিজ, ওয়ার্ল্ড ব্যাংক, আইডিবি, ওই ইনফ্রাস্ট্রাকচার আরেকটা আছে, এদের থেকে যদি পাওয়া যাবে আশা করি, সেটা পাওয়া যাওয়ার জন্য সরকারকে তৎপর হতে হবে। বিগ প্রজেক্টসের একটা সুবিধাও আছে। সুবিধাটা হচ্ছে, আমি বলি, অনেক অর্থ প্রবাহিত হইতে থাকে, মানুষের হাতে টাকা পয়সা যায়, ছোট কন্ট্রাক্টরের হাতে টাকা পয়সা যায়, তারা পুনরায় ডিমান্ড ক্রিয়েট করে, ইকোনমি রোল করে কিন্তু ডিমান্ড সাপ্লাইয়ের মাধ্যমে। ডিমান্ডও কমে গেল, সাপ্লাইও বসে গেল, সেই ইকোনমি স্থবির হতে বাধ্য, যেটা এখন দেখা যাচ্ছে। সরকারের রাজস্ব আয়ের ক্ষেত্রেও অভ্যন্তরীণ উৎস থেকে আমি বলি রাজস্ব আয়ের একটা লক্ষ্যমাত্রা দেওয়া হয়, কিন্তু সেটা আপাতত সম্ভব না অর্জন করা। এই রাজস্ব সংস্কারও করতে হবে, এই রাজস্ব বোর্ড, সেটা অর্থমন্ত্রীর মধ্যে বলেছেন। আরেকটা হচ্ছে তোমার, এটা কিভাবে সম্ভব হবে যখন ইকোনমি, দ্যার ইজ এ লট অফ ডিফারেন্স বিটুইন 6.5% গ্রোথ রেট, জিডিপি গ্রোথ, অ্যান্ড 3.4 অথবা 5.5। ওটা সম্ভব তখনই হবে যদি ইকোনমি যদি ওই উজ্জীবিত হতে থাকে। তখন হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স একটা বলতে কথা আছে না? আচ্ছা, ভ্যালু অ্যাডেড ট্যাক্সটা তো ট্রানজ্যাকশনের সঙ্গে যুক্ত। তোমার ইকোনমি স্থবিরগুলো ট্রানজ্যাকশন স্থবির, এবং মানুষের যে আনফর্চুনেটলি আমাদের ব্যাংকিং সেক্টর কলাপস করার কারণে, ওটা কলাপস করে না, পার্টলি তো করেছে, অনেকে ভয় টাকা পয়সা ঘরে নিয়ে আসতেছে, এটা তো ঠিক হচ্ছে না। এটা মার্কেটে থাকতে হবে, তাহলে না আরেকটা ট্রানজ্যাকশন হতো। সরকারকে এই জন্য আপাতত এগিয়ে আসতেই হবে। দুইটা বিষয়, একটা হচ্ছে ব্যাংক খাতে অস্থিরতা তৈরি হচ্ছে, বিশেষ করে একটা প্রাইভেট ব্যাংক, ইসলামী ব্যাংক নিয়ে যে অস্থিরতা তৈরি হলো, এটা কি সরকারের অদূরদর্শিতার অভাব আপনি অস্বীকার করবেন? আমি মনে করি এটা সরকার কিছুটা ভুল করতেছে এখানে। একটা ব্যাংক যাদের মাধ্যমে ভালো চলে, নো ম্যাটার হু ইজ, আমার দরকার হচ্ছে ব্যাংকটা ভালো চলে কিনা সেটা না দেখা। ডিপোজিটার্স কনফিডেন্স যাদের উপর আছে, যে ম্যানেজমেন্ট, তার ইটস ওকে। হ্যাঁ, এটাই তো কথা। এখানে যদি I tell you one thing, Islamic Bank not a small bank. 1,50,000 কোটি টাকা ডিপোজিটার্স মানি ইজ দেয়ার। তো এই ব্যাংক খোদা না করুক, কোনো কারণে যদি বসে যায়, তাহলে ওই 4টা ব্যাংক 5টা ব্যাংকে না 40,000 কোটি টাকা রিক্যাপিটালাইজেশনের কথা বলা হচ্ছে। এই ব্যাংক যদি খোদা না করুক, যদি বসে যায়, তাহলে এটা কীভাবে গভর্নমেন্ট হ্যান্ডেল করবে? সুতরাং আমি সরকারকে অনুরোধ করব, ওই মানে ওগুলো দরকার না, হু ইজ দেয়ার, হু ইজ নট দেয়ার, শুধু এটা দেখেন কাদের মাধ্যমে ব্যাংকটা ভালো চলতে পারে। প্রাইভেট সেক্টরের পুনর্জাগরণের কথা বলছেন, কিন্তু প্রাইভেট সেক্টরের ব্যবসায়ীদের তো মোটা দাগে অভিযোগ সরকারের বিরুদ্ধে, এনবিআর এর বিরুদ্ধে। আমি শোনো, লোক প্রাইভেট সেক্টর ছাড়াতে আমাদের গত্যন্তর নাই। অর্থমন্ত্রী মহোদয় রেগুলেশনের কথা বলেছে, ইটস এ গুড ইয়ে। কেন মানুষ 17 জায়গাতে যেতে হবে? পদ্ধতিগত নানা ত্রুটির কথা বলছেন। না ত্রুটি না, শোনো, চিটাগাং পোর্ট যদি এফিসিয়েন্টলি ইয়ে করা যায়, ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে বোধহয় কথাবার্তা এখনও চলতেছে, এটা তাড়াতাড়ি কনক্লুড করা যায়। তারা যদি দেখে এটা খুব এফিসিয়েন্ট চলতেছে, ঢাকা চিটাগাং রোডটা স্মুথলি কাজ করতেছে, সুদের হারটা কমতেছে, তাদের মার্জিনাল প্রফিট হচ্ছে, দে উইল কাম ফরওয়ার্ড। কিন্তু প্রাইভেট সেক্টর কি আগে এগিয়ে আসে না? যেটা একটু গুণগত মান হবে, আমি নিজে সেটা পক্ষে, সেটা হচ্ছে আগের সরকার 15 বছর সেটা ছিল যে ওই সরকারের সুদৃষ্টি ছাড়া কেউ বড় ব্যবসা করতে পারে নাই। এখন যেটা হওয়া উচিত সেটা হচ্ছে সরকার পলিসি সেট করবে প্রো বিজনেস, যে খুশি যারা ক্যাপেবল তারা এগিয়ে আসবে, ওটা সুযোগ নেবে। সেই জন্য আমি বলি নিউট্রালি সুদের হারটা কমিয়ে দেন, রেপো রেটটা কমান, পলিসি রেট, অটোমেটিকলি ডিমান্ড হবে, ক্রেডিট ডিমান্ড। এটা তো এখন তো লোয়েস্ট ইন 20 years।
আমরা একটু বাজেট নিয়ে কথা বলতে চাই। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের যে 7.5% লক্ষ্য, সেটা আসলে আদৌ সম্ভব এটা কিনা? শোনো, নন ইনফ্লেশনারি গ্রোথ বলে একটা কথা আছে, সেটা কখন সম্ভব হয়? যদি সাপ্লাই বাড়ানো যায়। কিন্তু সেটার জন্য তো ইনভেস্টমেন্ট দরকার। শুধু সরকার ইনভেস্টমেন্ট করে সম্ভব না, প্রাইভেট সেক্টর করতে হবে, বেশিরভাগ আসতে হবে প্রাইভেট সেক্টর থেকে। এখন যেভাবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে বাংলাদেশের সঙ্গে পলিসি, আমার কাছে মনে হয় সরকারের পলিসি এবং বাংলাদেশ ব্যাংকের পলিসির মধ্যে একটু কনফ্লিক্ট আছে। বাংলাদেশ ব্যাংকের পলিসিটা এই যে কালকে একটা নিউজ দিল যে রেপো রেটটা আগের মতোই রাখবে 10-এ এবং কন্ট্রাকশনারি মনিটারি পলিসি। তো মানে এই কন্ট্রাকশনারি মনিটারি পলিসি মানে ডিমান্ডকে মানে চাপিয়ে রাখা, মানে দমিয়ে রাখা, এবং ডিমান্ড কমে গেলে মূল্যস্ফীতি কমবে। এটা এক ধরনের থিওরিটিক্যাল ফাউন্ডেশন, কিন্তু এটা বাংলাদেশের ক্ষেত্রে ঠিক হওয়া উচিত না। তাতে হবে কি, আমি কমাই দিলাম সিস্টেমে, অর্থ দেওয়া কমিয়ে দিলাম, কন্ট্রাকশনারি বা ক্রেডিট ফ্লো কমাই দিলাম, তখন হয়তো ইকোনমি ড্রাই হয়ে যাবে। সরকার চাইছে 6.5, কিন্তু বাংলাদেশ ব্যাংকের মনিটারি পলিসিটার বিরুদ্ধে যাচ্ছে। আমি আবার বলবো, এটা আপনি 6.5-এর জন্য প্রাইভেট সেক্টরকে উজ্জীবিত করতে হবে, কিন্তু দিস মনিটারি পলিসি ইজ নট গোয়িং ইন ফেভার অফ দ্য প্রাইভেট সেক্টরস। আমাদের গ্যাস নাই, অবকাঠামো সমস্যা, সেটা আরেক সমস্যা। গ্যাস তো নাই, সেটা আমাদের অনেকটা দোষ। আমরা এক্সপ্লোরেশনে যাইনি। এখনও তো অনেকে বলে আমাদের বেশ কয়েক বছরে গ্যাস আছে মাটির তলে। সেটা লিস্ট কস্টলি হতো, কম কস্টে। আমরা তো মিসইউজ করেছি অতীতে। আরেকটা হচ্ছে আমরা সামুদ্রিক এটা করি না। তো এখন বিকল্প হিসেবে আপাতত সোলার এনার্জি বলো কিংবা ওই এলএনজি ইত্যাদি, এটা ব্যবসায়ীরা কীভাবে চায়, কত দ্রুত করা যায়, ওটা তাদের সঙ্গে বসে ঠিক করা উচিত। এই যে অর্থমন্ত্রী, তো উনি তো এই পুঁজিবাজার বান্ধব একজন ব্যক্তি, এটাকে কিভাবে ব্রডেন করতে হবে, মেইন উৎস বানাইতে হবে, হাব ফর লং টার্ম ক্যাপিটাল, সেটা উনি ভালো করে জানার কথা। আমরা যারা বাইরে আছি বা ওনাকে হেল্পিং হ্যান্ড হিসাবে কাজ করতে চাই, তারা শুধু এই কথাই বলবো যে শো দ্য রেজিলিয়েন্স অ্যান্ড শো স্ট্রেংথ, এবং শুরু করতে হবে। এই যে এখন জুলাই আসতেছে, বাজেট তো ফাঁস হয়ে যাবে 30 জুনের মধ্যে। জুলাই অগাস্টে যদি আমরা 2-4টা কোম্পানি যদি উনি আনতে পারে, মাল্টিনেশনাল থেকে আসতে পারে, লোকাল ভালো কোম্পানিগুলো সরকারিগুলো থেকে আসতে পারে, এগুলো আইডেন্টিফাই করা আছে। ও অনেক মিটিং হয়েছে, যেখানে আমিও ছিলাম। শুধু এক্সিকিউট করতে, একটা দুটাতে শুরু করা হোক, একটা দুটা কোম্পানি, তখন ইনভেস্টাররা বলবো যে না, গভর্নমেন্ট ইজ গোয়িং দ্য রাইট ওয়ে। মেগা প্রকল্পের দিকে এই সরকারকে আমরা ঝুঁকতে দেখছি। পদ্মা যমুনাতে নতুন করে সেতুর উদ্যোগ দেখছি, সেই সাথে এমপিদের নিজস্ব নির্বাচনী এলাকায় 50 কোটি টাকা করে সেটা বরাদ্দ। আমি এমপিদের কথা বলি, মাননীয় এমপি মহোদয়, একটা হচ্ছে গাড়ি নিবে না, এটা ভালো কথা, ফ্লট নিবে না, এটা ভালো কথা, লডেবল, প্রেজওয়ার্দি। যে আবার 50 কোটি টাকা, এটা ঠিক আছে যদি আপনি টেন্ডারিংয়ের মাধ্যমে যান, ট্রান্সপারেন্ট হইতে যান। সেটা আমার কাছে মনে হয় ওই সরকারি কর্মকর্তা একটু জড়িত থাকা উচিত, যেভাবে পাবলিক মানি খরচ করা উচিত সেভাবে হওয়া উচিত। আর হচ্ছে বড় প্রকল্প, এটা করতেই হবে, যেমন ঢাকা চিটাং হাইওয়ে, এটা মানুষ তো টাকা দিতে রাজি আছে। ভাই আপনি রাস্তাটা করে দিন, আমি আই পে দ্য টোল। তো সেটার জন্য ওই যে জয়েন্ট পার্টনারশিপ হতে পারে, সব পিপিপি বা বিদেশি কাউকে নেওয়া যেতে পারে পার্টনার হিসাবে। আমার মনে হয় সরকার রাইটলি ওই যে ঢাকা চিটাং এটা করতেছে। আমি একটা কথা বলতে চাইছি এখানে, যেহেতু কথাগুলো আসলো, হাউ টু মানে ম্যানেজ দ্য মানি ফর দ্য ডেভেলপমেন্ট, সেটাও আমি পুরান প্রকল্পগুলো জনগণের কাছে বিক্রি করে দিতে হবে। কীভাবে বিক্রি করবে সেটা হচ্ছে ভ্যালুয়েশন আছে, এটা করে দিবে। ওই সিকিউরিটাইজেশন বলে, সিকিউরিটাইজেশন মানে শব্দটা হচ্ছে সিকিউরিটাইজেশন। বন্ড ইস্যু করবে, সুকুক ইস্যু করবে, সেগুলো, কারণ এগুলো এগেনস্ট তো ক্যাশ ফ্লো আছে। আরে ব্রিজের উপর দিয়ে মানুষ আসতেছে না পয়সা দিয়া, তো আপনি সেইটা বন্ডে রূপান্তর করে মানুষের কাছে বিক্রি করে দিয়ে মানে একই সাথে টাকাটা পেয়ে গেলেন। সরকারের সমস্যা হচ্ছে একসাথে টাকাটা না পাওয়া, এই তো কথাটা। তো ইউ ডু দিস সিকিউরিটাইজেশন, কস্ট অফ ডুইং বিজনেস কমন, এটার জন্য ডিরেগুলেশন অর্থমন্ত্রী বন্ধ করে। সেটার সাথে দুটা জিনিস যোগ করতে হবে। একটা হচ্ছে সুদের হারটা কমাইতে হবে। 7.5% হিসাবে ওই যে বন্ধ কলকারখানা, এটাতে হয় কি, এটা আমি বিরোধিতা করতেছি না, কিন্তু ডিস্টরশন ক্রিয়েট হয়। কিছু লোকে সুবিধা পাইতে পারে, অথবা কিছু লোকে বন্ধ কলকারখানাকে না খুলে ওটা দিয়ে অন্য ব্যবসা করতে, এটা হইতে পারে। সুতরাং বেটার অপশান হচ্ছে রিডিউস দ্য ইন্টারেস্ট রেট, আর ওই ট্যাক্সটা
it should favor the growth of the industries and commerce. সরকারের বাড়তি অর্থ দরকার, এনবিআর যখন বাড়তি রাজস্ব বাড়তি ট্যাক্স নির্ধারণ করছে তখন একটা দ্বিমুখী আচরণ আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে বললেন যে বাংলাদেশ ব্যাংক এবং সরকারের ব্যাংকিং পলিসি সেখানেও খানিকটা ফারাক আছে। তাহলে কি এটা কোঅর্ডিনেট করতে হবে অর্থ মন্ত্রণালয়কে। সোজা কথা, যে বাংলাদেশ ব্যাংক গতকাল একটা ইয়া দিছে, মানে ইন্টারেস্ট স্প্রেড ল্যান্ডিং অ্যান্ড ডিপোজিট রেটে 4 বেশি হতে পারবে না। আচ্ছা, আমি একটা প্রশ্ন করতে চাই বাংলাদেশ ব্যাংকের কাছে, পৃথিবীতে আর কোন কোন দেশে এটা এইভাবে বেঁধে দিয়েছে? স্প্রেড কোনো ক্ষেত্রে 4 হতে পারে, কোনো ক্ষেত্রে 3 হতে পারে, ডিপেন্ডস অন দ্য কাস্টমার ব্যাংক রিলেশনশিপ, ডিপেন্ডস অন দ্য রিস্ক লেভেল। হ্যাঁ, স্প্রেড বেশি হতে পারে, কম হতে পারে। হাউ ক্যান ইউ ফিক্সিং আপ ইন এ মার্কেট ইকোনমি যেটা 4-এর বেশি হতে পারবে না? দিস ইজ ফুলিশনেস অন বিহেভ অফ দ্য বাংলাদেশ ব্যাংক। আমার কাছে মনে হয় অর্থমন্ত্রী শুড বি টেকেন কেয়ার অফ দিস ইস্যু। আরেকটা বলি, একদিকে অর্থমন্ত্রী মহোদয় আমাদের ক্যাপিটাল মার্কেটে যথেষ্ট ভালো করার প্ল্যান তো নিয়েছে অন্তত, আরেকদিকে বাংলাদেশ ব্যাংক কিছুদিন আগে, বোধহয় ঈদের বন্ধের একদিন আগে 2000 কোটি টাকা পেড আপ মিনিমাম ক্যাপিটাল থাকতে হবে, তাহলে ক্যাশ ডিভিডেন্ড দেওয়া যাবে না। আরে পৃথিবীতে অনেক ছোট ব্যাংক আছে যাদের ওই ক্যাপিটাল এডিকুয়েসি রেশিও পক্ষে আছে কম্পেয়ার টু তাদের অ্যাসেটের তুলনায়, অথবা এনপিএল কম আছে, লেস দেন 4%। তো তারা যদি 2000 কোটি টাকা নিচে তাদের পেড আপ ক্যাপিটাল তারা কেন দিতে পারবে না? আমি বাংলাদেশ ব্যাংকে এই অনুরোধটা করবো, ডোন্ট ডিকটেট দিস টাইপ অফ থিং। এটা মার্কেট স্পিরিটের বিরুদ্ধে জিনিস এগুলো। 2000 কোটি টাকার বেশি হলেও 30% বেশি ক্যাশ ডিভিডেন্ড দিত। তারা তো ব্যাংকিং ব্যবসা করতেছে রে ভাই, শেয়ার হোল্ডাররা তাদের শেয়ার কিনেছে। তো আপনি যদি বাংলাদেশ ব্যাংক রেগুলেটর হইয়া এত রেস্ট্রিকশন দেন হুইচ ইজ গোয়িং এগ্রি দ্য ইন্টারেস্ট অফ দ্য ইনভেস্টিং পাবলিক, তাহলে তো ওই অর্থমন্ত্রী মহোদয়ের যে উদ্দেশ্যে এটাকে বড় পার্টিসিপেটিভ করতে চাইছে, ব্রড বেস করতে চাইছে, এটা হবে না। আমি অনুরোধ করব অর্থমন্ত্রী মহোদয়কে যে এনবিআর এবং বাংলাদেশ ব্যাংকের এসব পলিসি, কন্ট্রাডিক্টরি পলিসিগুলোর ব্যাপারে একটু সজাগ থেকে দিক নির্দেশনা দেওয়া উচিত। পলিসিগুলো ইউনিফাইড হতে হবে এবং সাপোর্টিভ হতে হবে, বোথ ট্যাক্স পলিসি, ট্যাক্স রেটস এবং ইন্টারেস্ট রেট অ্যান্ড আদার বাংলাদেশ ব্যাংকের আদার পলিসিজ আর কি, সেটা ইনক্লুডিং ইউর মানিটারি পলিসি। অর্থনীতির ঝুঁকি কোথায় দেখেন? ঝুঁকি আছে, ঝুঁকি হচ্ছে আমাদের ঋণে আমরা নিমজ্জিত। ঋণে যে ইকোনমি ঋণের ভারে নিমজ্জিত, তারা শুধু নিচের দিকে যেতে থাকে। আমি ওইটার জন্য শঙ্কিত। ওটা ম্যানেজ করতে হবে। ওটা যদি ম্যানেজ করতে পারে ভালো করি, তাহলে ইনশাল্লাহ আমরা সামনের দিকে এগোবে। সেটা আগামী 1 বছর ওই সিগন্যালটা দিবে। সরকারকে যদি পরামর্শ দিতে বলি তাহলে কোন সেক্টরকে অগ্রাধিকার দিয়ে পরামর্শ? অগ্রাধিকার কিছু না এখানে সরকার যেটা করবে সেটা হচ্ছে ওই যে আইডল রিসোর্স আছে না সরকারের কাছে। আরে শোনো, আমি একটা কথা বলি, এখন অনেকে পছন্দ করবে না আমার কথাগুলো। আচ্ছা, সেক্টর কর্পোরেশন আছে না কতগুলো, এদের কি সবার কাজ আছে? স্বাধীনতার 57 বছর পরে আমরা স্টিল ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন রাখছি, যেটা অধীনে কয়েকটা ইন্ডাস্ট্রি আছে, সবগুলো লস মেকিং, বাট ইউ আর পেইং সাবসিডি। হোয়াট ফর? এগুলো তো অ্যাসেট তো আছে। আচ্ছা, অ্যাসেট মেশিন নষ্ট হয়ে গেছে ধরে নিলাম, বিল্ডিংটা তো আছে, জায়গা তো আছে, এগুলোকে অ্যাক্টিভেটেড করতে হবে। অ্যাক্টিভিটি সরকার পারবে না। ইউ সোল্ড আউট থ্রু স্টক মার্কেট। এইসব কোম্পানি যদি 15-20 বছর আগে ভালো থাকে, এখন হয় না কেন? কম্পিটিটিভ এনভায়রনমেন্ট টিকে নেই, এই তো কথাটা। যদি না টিকে, জোর করে টিকানোর তো সিস্টেম নাই। ইনএফিশিয়েন্ট গভর্নমেন্ট, এটা দিয়ে হয় না। সরকার কাজ ব্যবসা করা না, এগুলোকে তো অ্যাক্টিভিটি করা উচিত ছিল মেজরিটি শেয়ার অফলোড করে। অধ্যাপক আবু আহমেদ, অনেক ধন্যবাদ আপনাকে আজকে আমাদের অনুষ্ঠানে সময় থ্যাংক ইউ দেওয়ার ফর জন্য। ইনভাইটিং মি। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, ইসলামী ব্যাংক পিএলসি ইনসাইডে আজকের আয়োজন এটুকুই। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।